সুপ্রিয় সুধী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য বাংলাদেশ ডায়ালগ পার্সপেক্টিভের চতুর্থ আয়োজন ডিসকাসিং চিটাগং দ্য ইকোনমিক ক্যাপিটালে। আমরা ঢাকার বাইরে প্রথম প্রোগ্রাম করতে চট্টগ্রামে এসেছি। বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে চট্টগ্রামের মতো প্রথমবার পার্সপেক্টিভ আয়োজন করা হচ্ছে। এটি আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই শহর আমাদের দেশের বাণিজ্যিক কার্যক্রমের প্রধান কেন্দ্র। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের প্রায় ৮০% আমদানি রপ্তানি সম্পন্ন হয়। এটি কেবল বাংলাদেশেরই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু এই বিশাল সম্ভাবনাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে হলে বিদ্যমান অপ্রতুলতাকে মোকাবেলা করে বন্দরের অবকাঠামো উন্নতকরণ, লজিস্টিক্সের আধুনিকীকরণ এবং সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের অনন্য একটি দিক হলো তার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল এবং সেখানকার বসবাসরত আদিম অধিবাসীদের বৈচিত্র্য। পার্বত্য চট্টগ্রামের জনগণ অনেক দিন ধরে প্রান্তিক অবস্থার মধ্যে আছেন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তখনই সম্ভব যখন জনগোষ্ঠীর অধিকার এবং সাংস্কৃতিক সুরক্ষা দেওয়ার মাধ্যমে আঞ্চলিক সুরক্ষা ও সার্বভৌমত্বের ক্ষেত্রেও দূরদর্শী পদক্ষেপ নেওয়া যায়। পরিবেশের ক্ষেত্রে চট্টগ্রাম বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশের সবথেকে বেশি প্রাকৃতিক বনায়ন থাকার পরেও চট্টগ্রামের প্রকৃতি হুমকির মুখে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় এই অঞ্চলে তীব্র আকার ধারণ করছে দিনে দিনে। তাই আমাদের কথা বলতে হবে পরিবেশ বান্ধব ও টেকসই পলিসি নির্ধারণ নিয়ে, যা লম্বা সময়ের জন্য চট্টগ্রামের উপর ইম্প্যাক্ট রাখবে। ব্লু ইকোনমির প্রসারের ক্ষেত্রে চট্টগ্রাম একটি আদর্শ মডেল হতে পারে পুরো পৃথিবীর জন্য। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, মেরিন ফিশিং, আমদানি রপ্তানি, জ্বালানি উৎপাদন, জ্বালানি রিফাইনিং, পর্যটন পলিসির মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম একটি অত্যন্ত দৃষ্টিনন্দন শহর। এখানকার লিভিং স্ট্যান্ডার্ড অন্যান্য যে কোনো শহরের তুলনায় অনেক উন্নত। এই শহরটিকে সেলফ সাস্টেইনিংও বলা চলে। তারপরও প্রতি বছর এখানে তীব্র বন্যা হয়, জলাবদ্ধতা হয়। ইন্ডাস্ট্রিয়াল সিটি হওয়ার পরেও চট্টগ্রামে গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকট প্রবল। এ সকল কিছুর জন্যই প্রয়োজন এক্সপার্ট ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে লম্বা সময়ের জন্য পলিসি নির্ধারণ করা। চট্টগ্রামকে ঘিরে রয়েছে অসাধারণ কৌশলগত বা স্ট্র্যাটেজিক গুরুত্ব। বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমারের BCIM করিডোর এবং বিমস্টেকের মতো আঞ্চলিক প্রকল্পগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে চট্টগ্রাম আমাদের দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। সেই সঙ্গে ইন্দো প্যাসিফিক গোলের সাথে সামঞ্জস্যপূর্ণ নীতির আলোকে চট্টগ্রামকে ঢেলে সাজাতে হবে। সেই সঙ্গে এ সকল নীতি ও প্রকল্পগুলো কার্যকর করার সময় আমাদের অবশ্যই সবার আগে জাতীয় স্বার্থ এবং স্থানীয় জনগণের অধিকারের ব্যাপারে নিশ্চিত হতে হবে। চট্টগ্রামের যুব সমাজের কথাও এখানে আমি উল্লেখ করতে চাই। শহীদ ওয়াসিমের শহর বীর চট্টলা। তাদের রাজনৈতিকভাবে সচেতন হওয়ার জন্য শহীদ ওয়াসিম একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। বাংলাদেশ ডায়ালগের অন্যতম লক্ষ্য হলো ডেমোক্রেটিক প্রসেসকে সুসংহত করতে কাজ করা এবং সাস্টেইনেবল পলিসি নিয়ে গবেষণা কাজ পরিচালনা করা। তারুণ্যের ভূমিকায় এখানে সর্বাগ্রে, এটি আমাদের মনে রাখতে হবে এবং চট্টগ্রামে এসে আমরা সকলকে এই বার্তাটি আরেকবার মনে করিয়ে দিতে চাই। চট্টগ্রামকে কেন্দ্র করে গত কয়েক মাসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম বাংলাদেশের রিলিজিয়াস হারমোনির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সেই হারমোনি নষ্ট করার জন্য চট্টগ্রামে দাঙ্গায় উস্কানি দেওয়ার মতন প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু চট্টগ্রামের মানুষ সেসব কাজ সফল হতে দেয়নি। সেই হিসেবে আমরা স্টেট অ্যাক্টরকে কিভাবে কাজ করতে দেখেছি, বিশেষ করে এমন একটা স্টেট সিস্টেম যার মধ্যে ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশন চট্টগ্রাম অঞ্চলের সব থেকে বেশি। এসব প্রতিটি বিষয়ে আমাদের আলোচনায় আনতে হবে। যদি অন্তর্ভুক্তিমূলক গভর্নেন্সের কথা বলতে হয়, তাহলে অবশ্যই ঢাকার বাইরে এসে জনগণের সমস্যাগুলো শুনতে হবে এবং সে অনুযায়ী পলিসি নির্ধারণের আলাপ করতে হবে। সকল কিছু নিয়ে আলোচনা করতে আমাদের দ্য বাংলাদেশ ডায়ালগের পার্সপেক্টিভ 4 ডিসকাসিং চিটাগং দ্য ইকোনমিক ক্যাপিটাল। আমার বক্তব্য না বাড়িয়ে আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথিবৃন্দকে। আজকে চট্টগ্রামে আমাদের যে বাংলাদেশ ডায়ালগের পার্সপেক্টিভ 4, এটা আলোচনা বিষয়বস্তু চট্টগ্রাম শহর বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, চিটাগং দ্য ইকোনমিক ক্যাপিটাল অফ বাংলাদেশ। চট্টগ্রামের যে সম্ভাবনা, চট্টগ্রামের যে ঝুঁকি, চট্টগ্রামের ভবিষ্যৎ, যে বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের একটা সমৃদ্ধ ভূমিকা আমরা দেখব এবং আশা করি, সেটি নিয়ে কথা বলতে চট্টগ্রামের সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী এবং বুদ্ধিবৃত্তিক যে স্ফিয়ারগুলো আছে সেখানকার
যারা কর্ণধার আছেন তাদের সাথে আজকে আমরা কথা বলবো। আজকে বাংলাদেশ ডায়ালগের এই আয়োজনে উপস্থিত আছেন, আমি শুরু করব স্যারের সাথে থেকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আল আমিন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং তিনি জলবায়ু পরিবর্তন এবং বনভূমি নিয়ে একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। স্যারের পরে আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির একজন সাংগঠনিক সম্পাদক। তিনি এর পাশাপাশি জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের সদস্য হিসেবেও কর্মরত আছেন। আমাদের সাথে আরও আছেন ফখরুল মামুন নোয়েল ভাই, তিনি একজন ব্যবসায়ী এবং নিশাত শিপিং সার্ভিসেসের পরিচালক হিসেবে কর্মরত আছেন। আমরা তাদের সাথে আজকে চট্টগ্রাম শহরের যে পরিবেশ এবং প্রকৃতিগত বিভিন্ন চ্যালেঞ্জ, চট্টগ্রামের বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের যে গুরুত্ব, সেটি যথাযথভাবে আমরা কি ইনভেস্টমেন্ট করতে পারছি কিনা, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কিভাবে আসছে, ইফিসিয়েন্টলি আসছে কিনা, চট্টগ্রামের সাথে যে আমাদের বিশাল সামুদ্রিক অঞ্চল, তার ব্যবহার আমরা যথাযথভাবে নিশ্চিত করতে পারছি কিনা, সর্বোপরি চট্টগ্রামের যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা মেনটেন করতে পারছি কিনা, চট্টগ্রামবাসীকে একটি সমৃদ্ধ শহর দিতে পারছি কিনা, এই বিষয়গুলো নিয়ে তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। তো আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওনারা বেগুন গম আছেন না? আমি সার্গে ভাষা বেশি না পারি, একখানা পারি, তো বেগুন বুঝিত পারি। তো আজি আইবারলে ওনার কাছে তো অনেক অনেক শুক্রিয়া। তো আমি প্রথমেই চলে যাব আলোচনা পর্যায়ে মীর হেলাল ভাইয়ের কাছে। ভাইয়া, চট্টগ্রাম তো বাংলাদেশের অর্থনৈতিক ক্যাপিটাল আমরা আজকে থেকে না, শুরু থেকে বলে থাকি। আমাদের যে পোর্টটা আছে সেটা প্রায় 250 বছর পুরনো। আমরা আরো বেশি পুরনো, পর্তুগিজরা এসে এর গৌরবপত্তন করেছে, বা এর আগে থেকেই পোর্ট ও গ্র্যান্ডে বলা হতো চট্টগ্রামকে, বা বড় একটা পোর্ট বলা হতো। তো এত পুরনো একটা নগর, কিন্তু চট্টগ্রামকে যে বাকি বাংলাদেশের সাথে কানেক্ট করার যে রাস্তাটা N1 আমরা যেটাকে বলে থাকি, সেটি মাত্র 4 লেনে। বাংলাদেশের অন্যান্য জায়গায় আমরা দেখেছি এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মা সেতুর সাথে কানেক্ট করার জন্য হয়তো এক্সপ্রেসওয়ে দরকার ছিল না, একটা মোটামুটি মানে 4 লেনের সড়ক হলেই হতো, কিন্তু আমরা এক্সপ্রেসওয়ে দেখেছি। কিন্তু সেখানে অর্থনৈতিক রিটার্ন অফ ইনভেস্টমেন্ট একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেখান থেকে কতটুকু আসছে আমরা এই মুহূর্তে পাচ্ছি, আমরা দেখছি সন্তোষজনক নয়। কিন্তু আমরা এই মুহূর্তে যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিনিয়োগ করতাম, বা 2006 সালে যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীত করা হলো, তখনই একটা দাবি ছিল যে 6 লেন করা বা 8 লেন করা। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে কার্গো ট্রেনের অর্থনৈতিক সমীক্ষা করা হলো, সম্ভাব্যতা যাচাই করা হলো, সেখানেও শত কোটি টাকার উপরে বিনিয়োগ করা হলো, কিন্তু কোনো সুফল আসেনি, কোনো প্রকল্পই আলোর মুখ দেখেনি। বাকি বাংলাদেশের সাথে চট্টগ্রাম এর কানেক্টিভিটি বৃদ্ধি করলে আমাদের রপ্তানি আয় বৃদ্ধিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি বা আমাদের ফরেন এক্সচেঞ্জকে এনরিচ করতে এটি কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করেন আপনার, বা এই বিষয়ে আপনার ভাবনাটা কি? ধন্যবাদ। প্রথমত আমি দ্য বাংলাদেশ ডায়ালগ টিমকে চট্টগ্রামে স্বাগতম জানাই। আই বিলিভ দিস ইজ ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন চিটাগং। দেখেন, আসলে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমি যাই। চিটাগং ইজ দ্য ইকোনমিক ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি। এই দেশের যে ইনকাম হয় তার একটা মেজর পোর্শন কামস টু দ্য পোর্ট। এখন আপনি যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বললেন, 4 লেন বলেন, 6 লেন বলেন, বা এটাকে আরও আধুনিকায়ন করা, আমাদের দেশের যে সাইকোলজিক্যাল একটা মানে ইস্যু আছে, সেটা হলো আমরা এখনো মনে করি যে এই রাস্তাগুলো হচ্ছে শুধু যাতায়াতের জন্য, মেবি মোর কনভিনিয়েন্ট ফর দ্য রিচার, যার গাড়ি আছে সে গাড়িতে চড়ে এদিক থেকে ওদিক যাবে। বাট যদি আমরা আসলেই চিন্তা করি যেভাবে করে পরিকল্পনাবিদরা চিন্তা করেন, এটা কিন্তু আমাদের শরীরে যেমন ব্লাড ভেসেলস আছে, এই ব্লাড ভেসেলের কাজ হচ্ছে আমাদের হার্টের থেকে যখন ব্লাডটা পাম্প করে প্রতিটি জায়গায় এই ব্লাডটা পৌঁছে দেয়। তো আমাদের দেশের রাস্তাগুলোর আসলে প্রয়োজনীয়তাটা এই যে এরকম যে কোনো পণ্য সরবরাহ বা এক্সপোর্ট গুডস বলেন বা কমোডিটি বলেন, যাই বলেন, এইটাকে ট্রান্সপোর্টেশনের জন্য কিন্তু রাস্তাগুলো। এখন আমার দৃষ্টিতে যেটা আমি মনে হয়,
বিভিন্ন সময়ে যেহেতু নন ইলেক্টেড গভর্নমেন্ট ফর্ম অফ গভর্নেন্স গত 15 বছর ধরে কাজ করেছে। দেখেন, একটা দেশ স্বাধীন হয়েছে 1971-এ, এরপরে একটার পর একটা কিন্তু এই দেশের উপর একটার পর একটা ঘটনা ঘটছে, একটা আঘাত আসছে। বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, দ্য পিপল আর ভেরি রেজিলিয়েন্ট। এটা প্রাকৃতিক দুর্যোগ হোক, সামাজিক দুর্যোগ হোক বা রাজনৈতিক দুর্যোগ হোক, এরপরে কিন্তু কুইকেস্ট টাইমে বাংলাদেশের আবার উঠে দাঁড়ায়। এটা একটা অ্যামেজিং। আপনি পৃথিবীতে কিন্তু এরকম আর কোনো জাতি পাবেন না যে সিডর হলো 1 সপ্তাহের মধ্যে জীবনযাত্রা আবার নর্মাল হয়ে যায়, বা এই 5ই আগস্টের মতো এত বড় একটা ঘটনা হলো আবার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে দেশ স্টেবিলাইজ করে যায়, মানুষ এটার মধ্যেই চলতে শিখে। তো এই জায়গাটাতে হয়েছে কি, বাংলাদেশ স্টেবল হতে পারে নাই পলিটিক্যালি, এই দেশটা এখনো স্টেবল হতে পারে নাই। এখন যখন স্টেবল না হয়, যে যার মতো ইচ্ছা করে কাজ করে, কতগুলো ফ্লাইওভার করেছে, এইটা কোনো প্রয়োজনই ছিল না, এক্সপ্রেসওয়ে করেছে, বরঞ্চ ওগুলো করে আরো যানজট বৃদ্ধি করেছে। বিকজ এক্সিট রাখে নাই ঠিক মতো, মানে এন্ট্রিটা করেছে এমন একটা জায়গায় যেখান থেকে ইটস ভেরি ইনকনভিনিয়েন্ট। তো আমার তো কথা হচ্ছে, প্ল্যানিং ইজ নট এ ডে টু ডে ইভেন্ট। এটাতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হওয়ার দরকার, যে আগামী 50 বছর আমার দেশে কি কি লাগবে, তাহলে আমি এখন থেকে সেভাবে কাজ করা শুরু করব, যাতে 50 বছর পরে যেটা রিকোয়ারমেন্ট এটা আমার প্ল্যানিং এর মধ্যে থাকে। ইট ওয়াজন্ট দেয়ার। এখন পোর্টের থেকে আপনি এক্সপোর্ট করেন বা ইম্পোর্ট করেন, ইট ইজ গোয়িং টু বি থ্রু চিটাগং। বাট এই চিটাগংয়ের পোর্টকে কেন্দ্র করে এটাকে মুখে মুখে কমার্শিয়াল ক্যাপিটাল বললেও এখনো কাস্টমসের হেডকোয়ার্টার্স ঢাকায়, সব কিছু ঢাকা, ইটস অল ঢাকা সেন্টার। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক চিটাগং the economic capital truly, some of these institutions need to be based in Chittagong. এবং একই সাথে যে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কথা বলতেছি, অবশ্যই এটার উন্নয়ন দরকার এবং অবশ্যই এটাকে আরো ভিশনারি ভাবে দেখা দরকার। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটা হচ্ছে, ইট হোল্ডস দ্য লার্জেস্ট ন্যাচারাল সি লাইন। এটা তো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র দুঃখিত সৈকত হচ্ছে কক্সবাজারে। ন্যাচারাল রিসোর্স তো আছেই, প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টা তো আছেই। আপনি যদি আমাদের হিল ট্র্যাক্সে চিন্তা করেন, এই টোটাল এরিয়াটা কিন্তু আনএক্সপ্লোর্ড রয়ে গেছে। বিট মিনারেলস, বিট ট্যুরিজম, এই টোটাল জায়গাটা সেন্ট মার্টিনস আছে। সো চিটাগং অ্যাজ এ মানে এরিয়া or the region is very, very, very important for Bangladesh, and it contributes the most to the economy of Bangladesh. But যে পরিমাণ মানে ইনজেকশন হচ্ছে চট্টগ্রাম থেকে রেভিনিউ বাংলাদেশের ইকোনমিতে, চিটং ইজ নট গেটিং দ্য ফিডব্যাক। এখনো এই জায়গায় উন্নত চিকিৎসা ব্যবস্থা খুব একটা নেই। কিছু কিছু বড় বড় দালান কোঠা আছে, কিন্তু সেরকম কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই। চিটং ইউনিভার্সিটির বাইরে গিয়ে সবাই তো আর চাইলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যদি আপনি বাদ রাখেন, খুব ভালো শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু ওই মানের শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে হয়নি। এবং একাধারে আপনি শুধু শিক্ষা এবং চিকিৎসা আমি বললাম, বিকজ খাদ্যের পরে এই দুইটা জিনিসই ইটস মোস্ট ইম্পর্টেন্ট। বাট আপনি যদি চট্টগ্রামকে দেখেন, ঐতিহ্যগতভাবে বলেন বা হিস্টোরিক্যালি বলেন, চট্টগ্রাম ইজ এ ভেরি রিচ area in terms of history and culture, but I don't think যে Chittagong got what it deserved. It is not only failure of the central government, but I believe চট্টগ্রামে যারা রাজনীতিবিদ আছে, যারা সমাজকর্মী আছে, এবং যারা এই অত্র অঞ্চলের যারা প্রভাবশালী মানুষজন এসেছেন, আই থিঙ্ক এটা আমাদের সকলের ব্যর্থতা যে বাংলাদেশের টোটাল ইকোনমিতে আমরা চট্টগ্রামের তাৎপর্য বোঝাতে ব্যর্থ হয়েছি, যে কারণে যে কাঙ্ক্ষিত উন্নয়ন বা উন্নতি হওয়া দরকার চট্টগ্রামে, সেটা 50% হয়েছে বলে আমি মনে করি না। ধন্যবাদ ভাইয়া। ইনডিড, চট্টগ্রাম বাংলাদেশের ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট সিটিজ, ওয়ান অফ দ্য মোস্টলি ফরেস্টেড এরিয়াস। আমি যত জানি, ইফ আই এম নট রং, অ্যারাউন্ড 25% অফ দ্য চিটং ডিস্ট্রিক্ট ইজ ফরেস্টেড। Around 50%, more than 50% forest of Bangladesh lie in Chittagong region, CHT, Chittagong and Cox's Bazar. So আমরা আমাদের দেশে আসলে উন্নয়ন হিসেবে যেটা দেখি, গাছ কাটা, সবুজ ধ্বংস করা, বনায়ন ধ্বংস করা, দালান কোঠা তৈরি করা, এতে কিন্তু পরিবেশগত একটা
বিপর্যয় আমরা ডেকে আনি আসলে দীর্ঘমেয়াদে। পরিবেশ পরিবেশবিদরা এটা নিয়ে বরাবরের মতোই সোচ্চার। প্রফেসর ডক্টর মোহাম্মদ আলামিন স্যারের কাছে আমি জানতে চাইবো, আসলে উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ বা বনায়ন এই বিষয়গুলো কি বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী, নাকি আমরা একটা we can create a system where development and natural preservation can coexist? What do you think, sir? অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই কোশ্চেনটা খুবই রেলেভেন্ট আমার সাথে, যেহেতু আমি আমার পড়াশোনা সব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে। স্পেশালি যখন চিটাগংয়ের কথা আসে এবং দ্য বিজনেস ক্যাপিটাল বা ইকোনমিক ক্যাপিটাল, অনেকে বলে ফিনান্সিয়াল ক্যাপিটাল, তিনটার মানেই অ্যাকচুয়ালি যেটা বাংলায় বলি আমরা যে বাণিজ্যিক রাজধানী হিসেবে চিটাগংকে আমরা দেখতে পাই না কেন, এটা যেমন প্রথম প্রশ্ন। তার সাথে আরেকটা প্রশ্ন অনায়াসে জুড়ে দেয়া যায় যে এমন একটা বাণিজ্যিক রাজধানী যেটা হবে গ্রিন, সবুজ বাণিজ্যিক রাজধানী। মানে আমাদের এখন সবকিছু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যদি আমরা তৈরি করতে পারি তাহলে এটা পৃথিবীর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। যেমন যদি আমরা একটা বাণিজ্যিক রাজধানী বলি, তাহলে তার তিনটা কম্পোনেন্ট মাস্ট থাকতে হবে। একটা হলো ন্যাচারাল কম্পোনেন্ট, মানে সে এমনি প্রাকৃতিকভাবেই সাপোর্ট করবে টু বি এ ক্যাপিটাল। সেকেন্ড যেটা লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপস, সকল অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপসগুলো ওখানে থাকবে। অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি টু রান অ্যাজ এ ক্যাপিটাল অফ, পার্টিকুলারলি ফিনান্সিয়াল ক্যাপিটাল অর ইকোনমিক ক্যাপিটাল। এই তিনটার মধ্যে যদি আমি দেখি, আমাদের চট্টগ্রাম নেচারালি ভেরি মাচ সাপোর্টেড, কারণ এই চট্টগ্রাম বন্দর পৃথিবীর 100টা ইম্পর্টেন্ট বন্দরের মধ্যে একটি বন্দর, এবং এই বন্দরটার সাথে যে ফিজিক্যাল কন্ডিশনটা আছে, নেচারালি আপনার একটা কর্ণফুলী রিভার এর সাথে যুক্ত হয়েছে, পাহাড়গুলা খুব সুন্দরভাবে আছে। যদিও বা আমরা এক ধরনের পাহাড়ের নিধনযোগ্য করে আমাদের চট্টগ্রামবাসীকে এখন এক ধরনের জলাবদ্ধতার নগরীতে পরিণত করেছি। আপনি যদি ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের যতগুলো ম্যাপ আছে, রিলিফ ম্যাপ পার্টিকুলারলি, যেগুলোতে উঁচু নিচু সব দেখা যায়, এই ম্যাপগুলো দেখেন আর বাংলাদেশের ইদানিংকালের ম্যাপগুলো দেখেন, দেখবেন যে ওখানে প্রায় 100 থেকে 120টা পাহাড় আর নাই। আগে ছিল, এখন নেই। এখন ওখান থেকে যে পানিগুলো আসতো সেগুলো এখন আমাদের এখানে বাড়িঘরে উঠে যাচ্ছে। এটা একটা সমস্যা। যদিও বা আমাদের এই সিস্টেমটা আমাদেরকে রান করতেছে পোর্টটা দিয়ে, এবং এখান দিয়ে রিভারাইন যতগুলো ব্যাপার আছে, বিভিন্ন নদী মাধ্যমে আমি এখান থেকে আমার দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যেতে পারি। যেমন তেমনি আমাদের পাশের দেশ মিয়ানমার, ইন্ডিয়া এবং সুদূর থাইল্যান্ড পর্যন্ত আপনি ইউ ক্যান ইজিলি ট্রাভেল উইথ দ্য শিপ ফ্রম দিস পোর্ট। এই যে এই সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো নিয়েই আমাদের একটা ক্যাপাবিলিটি হয়েছে, কিন্তু মুশকিল হয়েছে অন্য জায়গায়। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি যখন ধরবেন, তখন মিনিমাম 55টা সার্ভিস লাগে একটা বিজনেস এস্টাবলিশমেন্টকে রান করাতে, স্পেশালি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যান্ড দ্য হেভি আর মিডিয়াম হেভি ইন্ডাস্ট্রিকে রান করাতে। সেইখানে আমাদের এখানে 25টার মতো সার্ভিস পাওয়া যায়, বাকি 25টার জন্য আমাদের দৌড়াতে হয় হলো ঢাকায়। কিন্তু দেখেন, বার্জার পেইন্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যেটা চার্টার্ড ব্যাংক নামে পরিচিত, এরা কিন্তু শুরু করেছিল তাদের মেইন অফিস আমাদের এখানে, কিন্তু চিটাগংয়ে। কিন্তু কিছুদিন পরে দে আর দ্য ব্র্যান্ড
বিজনেস এন্টারপ্রাইজ। এনারা শেষ পর্যন্ত চিন্তা করলো যে না, যদিও বা আমি বুঝতেছি টাকা পয়সা সব এখান থেকে আসবে, কিন্তু বিজনেসটাকে ঠিক মতো রান করাতে হলে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপকে আমার ঢাকাতে নিয়ে যেতে হবে। প্রথমে শুরু করে লিয়াজু অফিস, পরে পুরো অফিসটাই শিফট হয়ে যায়, কারণ অল পলিসি মেকার্স ইজ ওভার দেয়ার। দ্যাট ইজ দ্য প্রবলেম। সো আমাদের যদি কোনোদিন কোনো কালে আমাদের রাজনৈতিক সদিচ্ছা হয় যে এই চিটাগংয়ে মিনিমাম কমার্স মিনিস্ট্রিটা, তারপরে আমাদের যে পোর্ট মিনিস্ট্রি যেটা আছে সেটা, এগুলা যদি এখানে স্থানান্তর হয়, ইট উইল মেক অ্যান ইজ ফর দ্য বিজনেসের জন্য এটা একটা সহজতর সিস্টেম, যেটা হেল্প করবে আমাদের। এবং ফিনান্সিয়ালের যদি কথা বলি আমি, থার্ড ওয়ান, সেটা দেখেন আপনার 50% টাকা টোটাল রেভিনিউ বাংলাদেশ গভর্নমেন্টের সাপ্লাই হয় ফ্রম চিটাগং। আমাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো, খারাপ না, কিন্তু আমাদের বিজনেসম্যানদের মাইন্ডসেট নিয়ে একটা সমস্যা আছে। যেমন উনি একটু আগে বললেন যে এখানে একটা ভালো হাসপাতাল গড়ে ওঠেনি। আমার খুব দুঃখ লেগেছিল যখন কোভিড-19 যখন অ্যাটাক করে, তখন চিটাগংয়ে ভালো মানে আইসিইউ নাই। আমাদের সেই বিখ্যাত অ্যাসালম গ্রুপ, 3 ভাই পাশাপাশি শুয়ে আছে, আইসিইউতে ঢুকতে পারছে না। একজনের মুখেরটা নিয়ে আরেকজনকে দিয়ে একজন মরেই গেলেন, বাকি 2 জন কোনো রকমে বাঁচলেন। এইসব ব্যবসায়ীকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখন চিন্তা করেন শুধু টাকা বেশি হলে গুলশানে ফ্ল্যাট কিনবেন। প্লিজ ইনভেস্ট ইন ইউর ওন টাউন। আপনি এখানে একটা ভালো হাসপাতাল করেন, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান করেন। দ্যাট মে লিড টু আওয়ার চিটাগং অ্যাজ ইকোনমিক ক্যাপিটাল। আর যে কথাটা উনি বললেন যে গ্রিন হওয়া সম্ভব কিনা, আমি চিটাগং পোর্টের কার্বন ইমিশনটা মেপেছিলাম। আমার একটা ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের আওতায় আমি এই কাজটা করেছিলাম, যে কি পরিমাণ কার্বন ইমিশন করে চিটাগাং পোর্ট, কার্বন নিঃসরণ যেটা বলে। ওটা করতে গিয়ে আমি প্রথমে ভেবেছিলাম জাহাজগুলো বোধহয় বেশি করে, পরে দেখলাম যে না, আমাদের দেখেন ছোট ছোট ট্রাকে করে যে ইয়েগুলো আনে, ওরাই সবচেয়ে বেশি কার্বনটা ইমিশন করে। ঢাকা থেকে নিয়ে আসতেছে, কার্বন ইমিশনের নিয়ম হলো যেখান থেকে সে শুরু করেছে সেখান থেকে ইমিশনটা ধরা হয়। মানে যে পরিমাণ ফসিল ফুয়েল সে বার্ন করে সবগুলোই তার ওর অ্যাকাউন্টে এসে জমা হয়। তখন আমি বললাম যে শুধু যদি আমার ছোট ট্রাকের বদলে যদি একটা বড় ট্রলি টাইপের যে 3টা বা 2টা একসাথে নিতে পারে, কার্বন ইমিশন 50% হয়ে যায়। সিম্পলি দিস টাইপ অফ থিং একটা গ্রিন ব্যাপার। আর একটা এখনো আমাদের মানে একটা সুযোগ আছে, আমাদের চট্টগ্রামের প্রচুর পাহাড় আছে যেখানে আমি গাছ লাগাতে পারি, সবুজের বন্যা বইয়ে দিতে পারি। এই স্কোপটা আমাদেরই আছে। অন্য ঢাকা শহরে চাইলেও তো পারবেন না, এখানে চাইলেও এখনো পারবেন, এখনো সেই অবস্থা আছে। চারিদিকটা আপনি ঘুরে দেখেন, যদি উনি যেভাবে বলেছেন পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারকে একসাথে নিয়ে যদি চিন্তা করেন, এখানে ডিপ সি পোর্ট হচ্ছে, এখানে আমাদের 55% সমস্ত হেভি এবং মিডিয়াম ইন্ডাস্ট্রিগুলো আছে, তেমনি পাহাড়গুলোও আছে যেগুলাকে সবুজ পরিণত করতে পারি। এবং এইটা দিয়ে আমরা কার্বন অফসেটিং করতে পারি। কার্বনকে অফসেট করা মানে আমি কার্বন ইমিট করছি, গাছ দিয়ে আমি কার্বনকে সিকুয়েস্টার করছি, ধরে নিচ্ছি। এই সিস্টেমটা একমাত্র সম্ভব যদি আমরা চিটাগাংকে আমরা হাইলাইট করি এবং এইভাবে ম্যানেজ করি। আমি মনে হয় বুঝাতে পেরেছি একটু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইয়ার ডিটেল ডিসকাশন। এখন আমি চলে আসবো নোয়েল ভাইয়ের কাছে। তিনি একজন ব্যবসায়ী। নোয়েল ভাই শিপিং ব্যবসার সাথে জড়িত, একই সাথে তিনি স্টিল মেকিং প্রসেসের সাথে জড়িত। তো একজন ব্যবসায়ী হিসেবে শিল্পায়নে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জ্বালানি। তো আমাদের যে ফরেক্স ক্রাঞ্চ হলো 2022 থেকে, যখন ডলার
ডলার এগেন্সে টাকা ডিভ্যালুয়েশন হয়ে গেল, তখন থেকেই কিন্তু আমাদের একটা কনসিস্টেন্ট একটা এনার্জি ক্রাইসিস শুরু হয়েছে। তো এরপর থেকে আপনাদের অবস্থা আসলে কেমন? আপনারা কি কারখানায় ঠিকমতো জ্বালানি পাচ্ছেন, বা এটা কি আপনাদের জন্য পর্যাপ্ত, বা এর পাশাপাশি আপনারা কিভাবে হ্যাম্পার্ড হচ্ছেন এনার্জি ক্রাইসিসের জন্য? ধন্যবাদ। বিগত বেশ কয়েক বছর থেকে, আমি যদি বলি এটা অলমোস্ট 3 ইয়ার্স, আমাদের শুধু যে চট্টগ্রাম তা না, আমাদের সারা দেশে, কিন্তু চট্টগ্রাম যেহেতু ইকোনমিক ক্যাপিটাল, চট্টগ্রাম এটা বেশি ইকোনমিক ক্যাপিটাল, চট্টগ্রাম এটা এফেক্ট হচ্ছে। সারা বাংলাদেশে আসলে জ্বালানি সংকটটা একটা প্রকট আকার ধারণ করছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি। আর আমরা যদি একদম খুব মানে ক্লোজলি বলি, চিটংয়ের যে সবচাইতে বড় ইন্ডাস্ট্রিগুলা ছিল রড ম্যানুফ্যাকচারিং, স্টিল ম্যানুফ্যাকচারিং, তারা কিন্তু খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানি না এখানে আমার সাথের কেউ আছেন কিনা, কোনো কলিগ আছেন কিনা, বাট আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি তারা প্রোডাকশন কমাতে বাধ্য হয়েছে। তাদের প্রোডাকশন 30% 40% রিডিউস করছে লাস্ট 6 মাসে। এরকমও অনেক নজির আমি দেখেছি জ্বালানি সংকটের কারণে। লাস্ট 1 বছরে এমনও হয়েছে যে অল্টারনেট ফুয়েল ইউজ করতে হয়েছে, গ্যাস চলতেছে না, সেখানে তাদেরকে ডিজেল জেনারেটর ইউজ করতে হচ্ছে, ফার্নেস অয়েল দিয়ে ফ্যাক্টরি চালাতে হচ্ছে, যেটা কস্টিং অনেক অনেক বেশি। যখনই আমরা একটা গ্যাস জেনারেটর থেকে ডিজেল জেনারেটরে শিফট করব, তখন পরিবেশগত ক্ষতি, কার্বন ইমিশনের একটা ইস্যু আছে, কার্বন ইমিশনের ইস্যু আছে। তবে আমাদের গভর্নমেন্ট মানে রিসেন্টলি কিছু কাজ করতেছে কার্বন ইমিশন নিয়ে, আমরা লো সালফার ইম্পোর্টের বিষয়, আমি এটা নিয়ে পরে আসতেছি। তো স্বাভাবিক, আমাকে এখন যেটা ইন্ডাস্ট্রি চালাইতে হইলে সর্বপ্রথম আমাকে যেটা হিসাব করতে হবে আমার কস্ট অফ গুড, আমাকে আমার প্রফিটটা বের করে আনতে হবে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে মালের কস্টিংয়ের সাথে কোনোভাবেই বিক্রির সাথে তাল মিলানো যাচ্ছে না। বাজার এবং প্রোডাকশন কোনোভাবেই সমন্বয় করা যাচ্ছে না। অনেকগুলো ছোট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, রিরোলিং মিল বলেন, বিশেষ করে যারা মাঝারি ছিল আমার জানা মতে অনেকগুলো রিরোলিং মিল বন্ধ হয়ে গেছে, অনেকগুলা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তো সব যে আসলে জ্বালানির কারণে হয়েছে তা না, কিছু আনস্টেবল গভর্নমেন্টের কারণে, বিপর্যয়ের কারণে হয়েছে, আয় ক্ষমতা কমে গেছে, এইসব কারণে হয়েছে। আর আরেকটা যদি বলি, চিটাগং পোর্টকে নিয়ে অবশ্যই কিছু বলার আছে। চিটাগং পোর্ট বাণিজ্যিক রাজনীতির কারণে চিটাগং পোর্ট, বা শিপিংয়ের কারণে চিটাগং পোর্ট, এটা বললে শুধু হবে না। চিটাগং পোর্ট ইজ দ্য গেটওয়ে অফ ব্লু ইকোনমি অফ বাংলাদেশ, এটাকে মনে রাখতে হবে। বাংলাদেশের যে ব্লু ইকোনমি ডেভেলপ করতেছে, রিসেন্টলি সারা ওয়ার্ল্ডে যে ব্লু ইকোনমি নিয়ে কথা হচ্ছে, চিটাগং ইজ দ্য হাব অফ বাংলাদেশ ব্লু ইকোনমি। এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। শুধুমাত্র এই যে একটা সেক্টরে, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দিয়ে আপনাকে বাংলাদেশকে, চিটাগংকে চিন্তা করলে হবে না। চিটাগংয়ের সাথে এই ব্লু ইকোনমির একটা ওতপ্রোত সম্পর্ক। ব্লু ইকোনমি বলতে আমি কি বুঝতেছি? আমি বুঝতেছি ফিশিং। ব্লু ইকোনমি বলতে আমি বুঝতেছি ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন, কানেক্টিভিটি উইথ হোল বাংলাদেশ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চিটাগং বন্দরের সাথে সারা বাংলাদেশের নৌপথে কানেক্টিভিটি। তারপরে অয়েল অ্যান্ড গ্যাস এক্সপেডিশন, যেটা এই মুহূর্তে বেশ কয়েকটা বিদেশি কোম্পানি করতেছে, কারোর সাথে চুক্তি শেষ হয়েছে, নতুন কোম্পানি আসতেছে। বাংলাদেশের যে ন্যাচারাল গ্যাসের অনেক বড় একটা সোর্স কিন্তু আমাদের এই বঙ্গোপসাগর, এবং এই যেটা আমাদের চিটাগং পোর্টের নিয়ন্ত্রণাধীন, আওতাধীন। তো শুধুমাত্র চিটাগংকে ইন্ডাস্ট্রিয়াল স্টেট বললে হবে না, এটা কিন্তু ইজ দ্য গেটওয়ে অফ ব্লু ইকোনমি, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। থ্যাংক ইউ নোয়েল ভাই। আমি এখন হেলাল ভাইয়ের কাছে আবার ফিরে আসবো। চট্টগ্রাম কিন্তু বাংলাদেশ না শুধু, আসলে সারা পৃথিবীতে এমন একটা চমৎকার সমুদ্র বন্দর, এমন একটা চমৎকার বিমানবন্দর, একটা ওয়েল ডিফাইন্ড, ওয়েল ফাংশনিং সিটি খুবই বিরল, খুবই রেয়ার। তো আসলে বাংলাদেশে ট্যুরিজমের একটা হতশ্রী অবস্থা। আমরা ইনবাউন্ড ট্যুরিজম খুব ভালো করছি, বা যতটুকুই করছি আমাদের জন্য চলে যাচ্ছে, কিন্তু আউটবাউন্ড ট্যুরিজম, মানে বিদেশি গেস্টকে বাংলাদেশে আনা, ট্যুরিস্টকে, সেটার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চট্টগ্রাম। আসলে একসময় আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি, বা আমরা বড় হওয়ার পরে দেখেছি যে চট্টগ্রাম থেকে চিয়াংমাই ডিরেক্ট ফ্লাইট ছিল। রিজিয়নাল যে কানেক্টিভিটি চট্টগ্রামে খুব ভালো ছিল, এবং যখন রিজিয়নাল কানেক্টিভিটি থাকে আসলে ট্যুরিজমটাও আসলে প্রসপার করে। তো এখন চট্টগ্রামকে যদি কক্সবাজারের লেভেলে
ট্যুরিজম চট্টগ্রামে ক্রিয়েট করতে হয়, ডেভেলপ করতে হয়, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস? বিকজ অ্যাজ লং অ্যাজ আই নো, চট্টগ্রামে চমৎকার কিছু বিচ আছে, গুলিয়াখালী আছে, তারপর পার্কি আছে, তারপর এই বিচগুলোতে আসলে ট্যুরিস্টরা যেতে চায়, বাট এগুলো সম্পর্কে অনেকে জানেও না। চট্টগ্রামে চমৎকার চমৎকার পাহাড় আছে, দেয়ার আর লট অফ প্লেসেস ইউ ক্যান স্পেন্ড টাইম উইথ ইয়ার ফ্যামিলি, অ্যান্ড নাগরিক সুযোগ সুবিধাও অনেক। তো সব কিছু মিলে আমাদের চ্যালেঞ্জেসগুলো কোথায়, বা চট্টগ্রামকে ট্যুরিজমের একটা হাব হিসেবে গড়ে তুলতে অন্তরায়গুলো কোথায়? থ্যাংক ইউ। আমি আপনার এই প্রশ্নটা জবাব দিব, বাট প্রিভিয়াস যে ডিসকাশন হয়েছে আমি ওখানে কিছু কন্ট্রিবিউট করতে চাই। ফার্স্ট অফ অল, ফরেস্টেশন, আমরা সব কিছুর জন্য উই লুক আপ টু দ্য গভর্নমেন্ট, মানে আমরা চাই সরকার এটা করবে, সরকার এটা করবে, সরকার এটা করবে। I work with Zia Rahman Foundation, which is a humanitarian and charitable foundation. I work there as a director. তো আমরা Zia Rahman Foundation থেকে we have taken a program যেখানে আমরা within a certain period of time 5 কোটি গাছ লাগাবো। তো কিছু কিছু উদ্যোগ আসলে নিজের দেশের জন্য নিজেরই নিতে হবে, নট দ্যাট এভরি গভর্নমেন্ট ইজ গোয়িং টু ডু এভরিথিং। গভর্নমেন্টের প্রসেসে করবে, ওদের অনেক প্রসেস আছে, অনেক কিছু কনসিডারেশন করতে হয়, বাট আমার মনে হয় ব্যক্তি উদ্যোক্তা এবং নিজের অঞ্চলকে বা নিজের এলাকাকে নিজের ভালোবাসাটা দেয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হি মেনশন ভেরি কারেক্টলি, চট্টগ্রামে আপনি যদি বাংলাদেশের বড় বড় বিজনেস হাউস চিন্তা করেন, মিনিমাম 10 থেকে 15টা বিজনেস হাউস, টপ বিজনেস হাউস ইজ ফ্রম চিটাগং, এবং তাদের ইকোনমিক কন্ট্রিবিউশন কিন্তু মোর দেন 40%, উইচ ইজ অ্যামেজিং। এটা কিন্তু একটা অঞ্চলের ব্যবসায়ীদের ইকোনমিক কন্ট্রিবিউশন 40% হওয়া, ইটস আ ম্যাসিভ ইভেন্ট। এটা টোটাল ইকোনমির কথা বলছি আমি। কিন্তু অ্যাজ হি রাইটলি মেনশন, কেউ সাইপ্রাসে বাড়ি কিনছে, কেউ গুলশানে বাড়ি কিনছে, কেউ সিঙ্গাপুরে কিনছে, ওনারা কিন্তু নিজের হোম টাউনে কিছু করেন নাই। জি, দের ইজ এ থিং কল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ধরে নিলাম আমি ব্যক্তিগতভাবে কিছু করতে যাচ্ছি না, but because I have corporate entity in this area, at least we could have tried to do something. এবার সেকেন্ডে আসেন, আপনি আসেন ট্যুরিজমে। ব্যাক আফটার 1971, সন্তুলার আমার ভাই তৎকালীন এমপি ছিল, বড় ভাই। সো হি ওয়েন্ট টু দ্য দেন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। তো গিয়ে বললেন যে আপনি বলছেন সব বাঙালি, তো আমরা তো বাঙালি না। তো উনি হেসে বলছেন বাঙালি হয়ে যা। তো বাঙালি তো হয় নাই, কি হয়েছে? শান্তি বাহিনী হয়েছে। আমাদের কিছু পলিটিক্যাল ইরাটিক ডিসিশনের কারণে কিন্তু আমাদের যেটা সবচেয়ে মানে অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট হাব, এইটাকে আমরা মোটামুটি একটা আনস্টেবল জায়গায় নিয়ে গেছি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ওর হিল ট্র্যাকস, এরকম প্রাকৃতিক সৌন্দর্য আই ট্রাভেল আ লট, আমি মোটামুটি ট্রাভেল করি। পৃথিবীর অনেক ইউরোপিয়ান দেশে এত সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা নেই, স্পেশালি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। ইটস আ প্লেস দ্যাট ইজ আ হেভেন ফর ট্যুরিস্ট। আমরা ট্রপিক্যাল দেশ, তো আমরা অনেক ডেন্সলি ফরেস্টেড, অনেক গ্রিন, অনেক বেশি বায়োডাইভার্সিটি। যেভাবে ন্যাচারালি আপনার পাহাড়গুলো আছে, এটা খুবই দৃষ্টিনন্দন এবং ভেরি অ্যাট্রাক্টিভ। বললাম তো, যারা ট্যুরিজম পছন্দ করে বিদেশিরা, ফরেন, এখন দেখেন আমাদের ইন্টারনাল ট্যুরিস্টের রেভিনিউটা তো আমাদের মধ্যে সার্কুলেটেড হচ্ছে। সো আমি আমার টাকা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা ডলারে ইনকাম করছি না, এক্স্যাক্টলি। সো উই আর নট টাকাতে গেটিং income করছি। ফ্রম আউটসাইড। সো ফরেন ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করতে হলে তো ফার্স্ট আপনার দিতে হবে যেটা সেফটি। এখন মিডিয়া ওয়াইজ, পাবলিসিটি ওয়াইজ উই আর ভেরি ব্যাকওয়ার্ডস। মানে আমাদের পার্শ্ববর্তী দেশ এমনভাবে একটা জায়গাকে প্রজেক্ট করে মনে হয় কি এটা ভেস্ত। আর আমরা আই ডোন্ট নো হোয়াট উই থিঙ্ক, বাট আমরা নেগেটিভলি কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে মেলাইন করার জন্য হোক বা একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে চেঞ্জ করার জন্য উই অলওয়েজ কাম আপ উইথ নেগেটিভ নিউজ। আপনি বাংলাদেশ খুলে গুগলে সার্চ দেন, দেখবেন ভাঙচুর, অগ্নিসংযোগ, তুফান এইসবের ছবি আসছে। আপনি ইউ ক্যান ট্রাই, আপনি বাংলাদেশ সার্চ দিবেন, কে মরে গেছে, কাকে গুলি করে। থাইল্যান্ডেও তো আসলে পলিটিক্যাল টেনশন আছে, অনেক টানাপোড়েন আছে। আমরা আমাদের মিডিয়া, রাজনীতিকে এবং ট্যুরিজমকে আমরা আলাদা রাখতে পারি, এটা কি সম্ভব কিনা? আলাদা এখানে এটা আমি, দ্যাট ইজ ওয়্যার আই এম কামিং টু। বাংলাদেশে তো শুধু একটা পার্সপেক্টিভ না যে শুধু পলিটিক্স আছে, বাংলাদেশে ট্যুরিজমও আছে, বাংলাদেশে আরো অনেক কিছু আছে, বাট আমাদের মিডিয়া অলওয়েজ কনসেন্ট্রেটস অন দ্য নেগেটিভ নিউজ।
এখন বাংলাদেশে সার্চ দিলে তার বিবিসি কি নিউজ করছে এটা আসবে না। বাংলাদেশ সার্চ দিলে তো যেটা আসবে সেটা হচ্ছে আমাদের লোকাল মিডিয়া কি কি প্রজেক্ট করছে। So আমি বলছি যেটা দুঃখিত, আমরা যে জিনিসটা চাচ্ছি যে টু প্রজেক্ট বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড, হোয়াট আর উই প্রজেক্টিং? ইটস এ কান্ট্রি অফ ভায়োলেন্স, ইটস এ কান্ট্রি অফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ইটস এ কান্ট্রি অফ ডিজাস্টার। বাংলাদেশ হলে ফ্লাড মনে করে, মানে বাংলাদেশ হলে তুফান, মানে কি দেশ, মানে এই দেশে যে একটা ট্যুরিজমের জায়গা আছে এটা কিন্তু ইটস নট মার্কেটেড। ফার্স্ট অফ অল আমাদের নিজেদেরই সচেতন হওয়া দরকার যে আমরা মিডিয়া, স্পেশালি যখন বাংলাদেশে মেইন স্ট্রিম মিডিয়া বলেন, অনলাইন মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, উই মাস্ট, অ্যাপার্ট ফ্রম সাপ্লাইং দ্য নিউজ, উই মাস্ট অলসো বি পজিটিভ অ্যাবাউট দ্য ইমেজ অফ আওয়ার কান্ট্রি। যে আমাদের দেশে যে এতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি এগুলো কিন্তু মানুষ জানতে হবে। জানার পরে যেটা মেইন আর একটা ইস্যু, এই ট্যুরিজম স্পটগুলোতে আমাদের দেশে হোটেল কিছু করেছে ভালো ভালো, বাট দের ইজ নট সাচ ট্যুরিস্ট অ্যাক্টিভিটিস। তো একটা বিদেশি যখন ও আসে, ও কিন্তু অনেক কষ্ট করে সেভ করে আসে। বড় লোকদের বিদেশি যারা আমরা ট্যুরিস্ট টার্গেট করছি, ইটস নট দ্য হাই এন্ড ট্যুরিস্ট দ্যাট উই টার্গেটিং। ওরা কিন্তু ধরেন 6 মাস কাজ করে তারা 2 পার্টনার মিলে টাকাটা জমায়, ওটা এসে একটা দেশে খরচ করে, যেটা এখন মোস্টলি ইন্ডিয়াতে খরচ করছে বা নেপালে খরচ করছে। তো ওরা যে এসে আপনার এখানে যাবে, 2-4টা পাহাড় দেখলো, সো দে ডোন্ট হ্যাভ এক্সট্রা অ্যাক্টিভিটিস যেগুলো ট্যুরিস্টদের জন্য অ্যারেঞ্জ করা হয়। সো আমার মনে হয় ট্যুরিজমের দিকে বাংলাদেশে স্পেশালি নজর দেওয়া উচিত, এবং স্পেশালি চিটাগং। আমি তো মনে করি যে চট্টগ্রামে এতগুলো হেরিটেজ হিস্টোরিক্যাল জায়গা আছে, এতগুলো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা আছে, এটা ন্যাচারালি ইনডাউড, কিচ্ছু করতে হয় নাই। কক্সবাজার বিচ আর পাহাড় একসাথে দেওয়া, মায়ামি হ্যাড টু মেক দ্য হিলস। সমুদ্র পারে মায়ামি লিটারালি সুন্দর লাগার জন্য তারা পাহাড়গুলো বানিয়েছে, অ্যান্ড উই অলরেডি হ্যাভ দিস। হ্যাঁ, এরপর আপনি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন যান, আপনি সুইজারল্যান্ডে গেলে যে ধরনের পাহাড় ওরা মানে অ্যারেঞ্জ করেছে গ্রিনারিটা, উই অলরেডি হ্যাভ ইট ন্যাচারালি। কিন্তু এই জায়গাগুলোকে পৃথিবীর কাছে পৌঁছানো, এবং একই সাথে আমরা যারা রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত বা আমরা যারা পলিটিক্সের সাথে জড়িত, আমাদের এই ব্যাপারে একটু কশাস হওয়া যে আমার দেশটাকে ডেঞ্জার স্পট প্রজেক্ট করে মেবি উই ক্যান চেঞ্জ এ রেজিম, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইকোনমি সাফারিং, বিকজ মানুষ মনে করে না না বাংলাদেশে যাওয়া যাবে না, 2 দিন পরে পরে একটা গন্ডগোল হয়, এই দেশটা অ্যাভয়েড করলে ভালো হবে। এবং আপনি দেখবেন কিছুদিন পরপরই এমবেসিগুলো একটা নোট ইস্যু করে যে নট আ সেফ প্লেস টু ট্রাভেল। এখন ভাই বিদেশে যারা ট্যুরিস্ট, আমরা যখন কোনো ট্যুরে যাই, আমরা যদি অপরিচিত দেশ, আমরা কিন্তু সার্চ করি দিস ইজ সেফ টু ট্রাভেল। সো ফার্স্ট অফ অল সেফটি নিডস টু বি ইনশিওর্ড। আমাদের যে ফ্যাসিলিটিটা, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, দ্যাট অলসো নিডস টু বি ইমপ্রুভড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ট্যুরিজমকে বাংলাদেশের কুড বি the largest and the biggest revenue earner, and that must be taken very seriously, like an industry, and it must be looked after, it must be nurtured. এবং আমি বিশ্বাস করি যদি চট্টগ্রামের ট্যুরিজমও আমরা করতে পারি like Thailand, that would be the highest revenue earner of the country. থ্যাংক ইউ হেলাল ভাই, রাইটলি সেড। আসলে বাংলাদেশের ট্যুরিজম প্রমোশনের জন্য যেমন বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং দরকার সকল মহল থেকে, তেমনি আসলে বাংলাদেশের সিকিউরিটি ইস্যুসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো বেশি বেশি আমাদের প্রচার করতে হবে পজিটিভলি। এখন আমি স্যারের কাছে চলে আসবো আরেকটা প্রশ্ন নিয়ে। স্যার, আমরা এই আলোচনা থেকে যেটা জানতে পারছি, আসলে বাংলাদেশের ইকোনমিক হার্টল্যান্ডও চট্টগ্রাম, আবার আমাদের ন্যাচারাল হার্টল্যান্ডও বলা যায় চট্টগ্রামকে। চট্টগ্রাম থেকেই বাংলাদেশের যে দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ববঙ্গের যে পাহাড় সারি, সেটা শুরু হয়েছে সীতাকুণ্ড মিরেশ্বরের দিক থেকে, রেঞ্জ থেকে। এখন এই যে ইকোনমিক এবং ন্যাচারাল হার্টল্যান্ড, এই শহরটা বছরে বেশ কয়েকদিন পানির নিচে ডুবে থাকে, প্রায় 80% অংশ। আমি নিজে ঢাকায় থাকি, কিন্তু চট্টগ্রামে দেখি যে প্রত্যেক বছর খাতুনগঞ্জে পানি উঠে পেঁয়াজ, রসুন সব কিছু মানে নষ্ট হয়ে যায়, প্রতি বছরই শত শত কোটি টাকার ক্ষতি হয়। এই যে বছরের পর বছর ধরে একই ঘটনা ঘটছে, কিন্তু আসলে এমন কোনো যথাযথ পদক্ষেপ দেখছি না যে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারে পার্মানেন্টলি। আমরা শুনেছি চট্টগ্রামের দুঃখ নাকি চাকতাই কাল।
তো সেই চাকদাহ খালে নাকি বোট ক্লাব বা এরকম কোনো একটা স্থাপনা করার জন্য কোনো একটা বাধা তৈরি করে চট্টগ্রামের জলাবদ্ধতার পেছনে এটাকে দায়ী করা হয় অনেকটা। তো এই যে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা বা এই নাগরিক সুযোগ সুবিধার সমস্যা বা সুয়ারেজ লাইনের অ্যাবসেন্স, এই বিষয়গুলো আসলে চট্টগ্রামের মানুষের নাগরিক জীবনে কেমন প্রভাব ফেলছে নেগেটিভলি? ব্যারিস্টার হেলাল সাহেবের সাথে একটু অ্যাড করি, আমাদের যে ট্যুরিজম বলতেছেন এটার সাথে এটাকে যদি আমরা ইকো ট্যুরিজম করি তাইলে আমাদের জন্য প্রপার হয়। মানে চিটাগংয়ের ট্যুরিজম কিন্তু শুধুমাত্র ট্যুরিজম না, এটা হলো ইকোলজিক্যাল সেট আপ একটা আছে তার, সেটাকে যদি আমরা ইউজ করতে পারি আমাদের ট্যুরিজমের সাথে, ইট উইল বি ভেরি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এখন আসি সেকেন্ড আপনার যে বিষয়টা বলছেন সেটা জলাবদ্ধতা নিয়ে। আমি এই গত সপ্তাহেও আমাদের ইউনিভার্সিটিতে একটা মিটিং হয়েছে, সেই মিটিং আমি একজন সদস্য এক্সপার্ট গ্রুপের। চিটাগাঙ্গের জলাবদ্ধতা এখন একটা গলার কাটার মতো। আমরা শীতকালটা খুব আরামে যায়, যেই মাত্র বর্ষা এসছে সবাই একটু চিন্তায় পড়ে যায় এবার কি সমস্যাটা হবেই, কারণ অলরেডি প্রায় 1000 কোটি টাকার মতো টাকা কেমন জানি মনে হয় জলেই গেল, এরকম একটা ধারণা আসে যখন আমাদের এখানে বর্ষা সিজনটা শুরু হয়। এখানে চিটাগং সিটি কর্পোরেশন আছে, সিডিএ আছে, আমাদের পোর্ট অথরিটি আছে, এরা সবাই কিন্তু এই প্রোগ্রামের সাথে যুক্ত। এবার আমাদেরকে প্রধান উপদেষ্টা মহোদয় অনুরোধ করেছেন যে চিটাগং ইউনিভার্সিটি থেকে একটা প্যানেল অফ এক্সপার্ট যেন একটা কিছু পলিসি গাইডলাইন দেয়। আমরা ওইটা তৈরির কাজ করছি। তবে এটা করতে গিয়ে আমি যেটা দেখলাম আসলে, ওই যে আমি এই কথাটা অবশ্য আপনার প্রশ্নের উত্তরটা আমি আগেই একটু আলাপ করেছিলাম, যে আমাদের এখানে যে আপনি শুনেছেন শুধু চাকদাই খাল, প্র্যাকটিক্যালি এখানে 36টা খাল ছিল, এর মধ্যে প্রায় 27টা খালি মেবি ডিসঅ্যাপিয়ার্ড অর গোয়িং টু বি ডিসঅ্যাপিয়ার্ড, দুটা। তাহলে এই খালগুলা দিয়ে কিন্তু পানিটা এসে নিষ্কৃতি পেত তার কর্ণফুলী রিভারে অথবা সমুদ্রে। এখন এই ঝামেলাটা আসছে, কিন্তু এটা শুধু খাল নিয়ে সমস্যা না, এটার সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হলো চেঞ্জিং ক্লাইমেটের প্যাটার্ন। ওটার জন্য সি লেভেল রাইজ হয়ে যাচ্ছে এবং ওই যেটুকু রাইজ হচ্ছে ওই পানিটা আমাদের ফ্লাশ ফ্লো হচ্ছে। যদিও বা এখন অনেক বড় বড় ড্রেন করা হচ্ছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন এত বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেটা তার ডিসচার্জ যেই চ্যানেলটা আছে ওটার থেকে উপচে পড়ছে। এটা হলো আরেকটা ব্যাপার। এই আঙ্গিকটা আমরা আমাদের প্ল্যানের মধ্যে ঢুকাইনি, যার ফলে যে পরিমাণ একদিনে বৃষ্টিপাত হওয়ার কথা, এটা আমাদের বলে হলো ক্লাইমেট চেঞ্জ সিনারিওস, মানে ফর সিনারিওস ফর 2050, সিনারিওস ফর 2100, এরকম সিনারিওগুলা ডেভেলপ করা। এই প্রসঙ্গে একটা কথা বলি, ঠিক এই ধরনেরই একটা টক শোতে 2002 সালে, আমি তখন 2 সালে আমি মাত্র পিএইচডি করে আসছি ক্লাইমেট চেঞ্জের উপরে, তখন আমাকে এরকম টক শোতে বলা হলো যে চিটাগাংয়ে কোনো কিছু এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমি বললাম যে আমি যে মডেল রান করেছি ওই মডেলে দেখি যে আগ্রাবাদ এলাকায় হয়তো আগামীতে পানি উঠে যাবে, ওই পানি নাও নামতে পারে। সেই সময় এইরকম টকশোর পরে আমাকে সঞ্চালক জিজ্ঞাসা করলেন, সত্যি কি স্যার এরকম কিছু হবে? কারণ আমার তখন প্রেসক্রিপশন ছিল আগ্রাবাদ এলাকার মানুষ যেন বাড়ি করে পিলারের উপরে এবং সেফটি ট্যাঙ্কগুলো যেন মাটির উপরে করে, এটা ছিল আমার প্রেসক্রিপশন। কিন্তু উনি বিশ্বাস করতে পারেন না, এমন আপনাকেই বিশ্বাস করাতে পারি নাই, আমি জানি না শ্রোতারা কতটা পেরেছে। কিন্তু এই ভদ্রলোকে আমাকে 2012 সালে আবার খুঁজে বের করছে, বলে স্যার এখন তো পানি নামতেছে না, এবং এটা এখন প্রাত্যহিক ঘটনা হয়ে গেছে আমাদের মনসুনে আগ্রাবাদ এলাকায়।
এই যে আগ্রাবাদ ছিল অ্যাকচুয়ালি আমাদের কমার্শিয়ালি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, সেই জায়গাটা আমরা এখন নড়বড়ে হয়ে গেছে আমাদের জন্য। তো এই 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 জিনিসটা হলো মানে নিষ্কাশনের খালগুলো আমরা ভরাট করে ফেলছি, এগুলো আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতেছি। আসলে অপরাধ তো করেছি আমরা, আমরা সমস্ত পাহাড়গুলাকে কেটে ফেলেছি। পাহাড়গুলা পানিকে প্রথমে পানিটা পাহাড়ে কিন্তু ধারণ করত, যখন পানিটা বৃষ্টি হতো পানিটা ওখানেই শুষে যেত, যেটা এক্সট্রা থাকতো সেটা আপনার ক্যানেল দিয়ে বেরিয়ে যেত। এখন তার ওইটা নাই, পড়ছে সাঁই করে এসে যাচ্ছে, এই জন্য পানি ফ্লাড হয়ে যাচ্ছে, আপনার বাড়িতে পানি উঠছে, তবে পানি বেশিক্ষণ থাকছে না। ধরেন আমাদের এখন ড্রেনেজ সিস্টেম কিছু ভালো হওয়াতে 2 দিন 3 দিনের মধ্যে পানি নেমে যাচ্ছে, কিন্তু ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে কতটুকু পানি ডিসচার্জ হবে অ্যাকর্ডিং টু ক্লাইমেট চেঞ্জ সিনারিওস 2100। এইটাকে করে যদি করতে পারেন তাহলে হয়তো আগামীতে আমরা একটু নিষ্ক্রান্ত পাবো। আরেকটা হলো যে কিছু মেগা প্রকল্প হয়েছে, কর্ণফুলী টানেল যেমন স্যার, হ্যাঁ হ্যাঁ, কর্ণফুলী টানেল নিয়ে যদি কিছু বলতেন, এটা পরিবেশগত এটা ঝুঁকিগুলো কোথায় আসলে, বা কর্ণফুলী নদীর যে পুরনো ব্রিজটা ছিল সেটা সেখানে যদি আমরা নতুন করে করতাম, সেটা না করে আমরা কেন এখানে যে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার করার আগে তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়। ইনডিড। এখন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গুলা একটা লোক দেখানো কাগজে পরিণত হয়ে গেছে। কিন্তু আমার মনে আছে ওই বাংলাদেশ পরিবেশ আন্দোলন, তারা জারিনা, মিসেস ইঞ্জিনিয়ার জারিনা এবং সাম বড়ুয়া, ওনারা দুজন আমার সামনেই খুব তীব্র প্রতিবাদ করতেছিলেন যে আমাদের যে একটা বড় ফ্লাইওভার হয়েছে একদম পর্যন্ত, যদিও বা চলাচলে কিছু সুবিধা হয়েছে, কিন্তু এমন একটা ফ্লাইওভার যেই ফ্লাইওভার উপরে বৃষ্টির দিনে ফ্লাড হয়। আপনি চিন্তা করে দেখেন, ফ্লাইওভারের উপরে অ্যাসেসমেন্ট করা হয়নি ঠিকভাবে, আসলে এটা কেমন ধরনের ফ্লাইওভার হয়েছে এটা। তো দিস টাইপ অফ থিংস হ্যাপেন্ড ইন চিটাগং। এটা খুব বেশি আসলে আমাদের প্রতি কেউ সুনজর দেয়। থ্যাংক ইউ স্যার। ক্যান আই জাস্ট কন্ট্রিবিউট? এখানে আমি পরে ইয়েস ইয়েস শিওর। যে জলাবদ্ধতার কথাটা বললো, আমি এখানে একটু বলতে চাই। আমার বাবা 91 থেকে মেয়র ছিল চিটাগং সিটি। যেটা আমি দেখেছি জলাবদ্ধতার, অফকোর্স ক্লাইমেট চেঞ্জ ইজ এ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে প্রতিটি ড্রেনের উপরে অবৈধ স্থাপনা। সো দ্য ড্রেনগুলো, কিছু কিছু বড় বড় ড্রেন আছে চট্টগ্রাম শহরে। তৎকালীন আওয়ামী লীগের মেয়র ছিলেন মহিউদ্দিন সাহেব, উনি নালার উপরে ইউনিভার্সিটি করলেন, নালা ব্লক করে। তা এখন নালা যদি আপনি ব্লক করে নালার উপর ইউনিভার্সিটি করেন, ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ে টু ক্লিন দিস ড্রেন। ড্রেনেজ ব্লকেজ ফার্স্ট চিটং যে ফ্লাড হয়, এটার মূল কারণ হচ্ছে ব্লকেজ অফ ড্রেনেজ। এবং উনি রাইটলি সেড 27টা খাল নাই। এই সেম জিনিস কিন্তু কারণটা আমি বলি, বিকজ হি ইজ এ টিচার, উনি ভেরি সফটলি বলে গেছেন। এই 27টা খাল না থাকার কারণ হচ্ছে অবৈধ দখলদাররা ওইসব খালের উপর বিভিন্ন ধরনের স্থাপনা করে ফেলেছে। তাহলে আপনার যে, আবারও বলি, খালগুলো কিন্তু কোনো শোর জন্য করা হয় নাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কেন খাল খনন কর্মসূচিতে নেমেছিলেন? ফার্স্ট, যেসব এলাকায় পানি যায় না, নদীর পানিটাকে চ্যানেল করে কৃষকদের যেন কৃষিক্ষেত্রে একটা সুবিধা হয় সেটার জন্য। আর সেকেন্ড কারণ হচ্ছে যাতে জলাবদ্ধতা নিরসন হয়, কারণ তাহলে পানিটা চ্যানেল হয়ে আইদার কর্ণফুলীতে বা যে কোনো একটা নদীতে চলে যাবে, ইভেনচুয়ালি সমুদ্রে চলে যাবে। আমার বাড়ি হচ্ছে হাটাজারিতে, সার্ডার ইউনিভার্সিটিতে ওখানেই। তো মিঠাছড়া খাল বলে একটা খাল ছিল, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। এই পুরো খালটাই দখল হয়ে গেছে, পুরো মাটি। আমরা প্রেস কনফারেন্স করেছি, তারপরে প্রশাসন আবার এটা পুনঃখননের জন্য গিয়েছে। দেখেন, আপনি ড্রেনেজের আরেকটা বড় সমস্যা হচ্ছে সিটি কর্পোরেশন, সিডিএ এবং পোর্টের মধ্যে একটা ল্যাক অফ কমিউনিকেশন অথবা কোঅর্ডিনেশন। আই উড সে কোঅর্ডিনেশন। কর্পোরেশনের তো আসলে বাস্তবিকভাবে যেই ওনাদের সিটি কর্পোরেশনের যেই পাওয়ার আছে, এটা খুবই সীমিত, হলো শুধু নালাগুলো পরিষ্কার রাখা। খাল খননের জন্য গেলে দে হ্যাভ টু গো টু
দ্য মিনিস্ট্রি এটা আদার পানি সম্পদ উন্নয়নে যাবে, এলজিআরডিতে যাবে, তারা একটা প্রজেক্ট দিবে, করবে, পোর্ট এটার সাথে জড়িত, সিটি এটার সাথে জড়িত। এই যে 1000 কোটি টাকার ফান্ডটা আসলো, কি হলো কেউ কিন্তু কিছু জানে না। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট ফান্ডিং। এই যে বললেন এক্সপ্রেসওয়ের উপরে কি হয়, ওই যে কি বলে ফ্লাড হয়, কনসালটেন্ট যেই টাকা নিয়ে যায় বিফোর দ্য প্রজেক্ট। একটু আমি অ্যাড করি, গত মানে কোপ সম্মেলনগুলো হওয়ার পর থেকে ক্লাইমেটের জন্য যেটা আমরা ক্লাইমেট ফান্ড থেকে কিন্তু বিলিয়ন ডলার পাচ্ছি। আমার ইফ আই এম নট রং যে প্রত্যেক বছরেই 2.5-3 বিলিয়ন ডলার পাই। গত 15 বছরে আমরা কিন্তু মোর দ্যান 40 বিলিয়ন ডলার পেয়েছি, যেটা প্রায় 5 লক্ষ কোটি টাকা বা 4.5 লক্ষ কোটি টাকা। এই টাকাটা আসলে কোথায় গেছে? এক্স্যাক্টলি, আমি এটা বলতে চাচ্ছিলাম, বিকজ আই এম ইনভলভ উইথ ওয়ান অফ দিস প্রজেক্টস। কোস্টাল প্ল্যান্টেশনের জন্য হিউজ ফান্ড ওয়াজ গিভেন, যাতে আমাদের ঘূর্ণিঝড় থেকে, স্বাভাবিক এটা বিএনপির সময় হয়েছিল, এটা একটা পিরিয়ডিকলি কিন্তু প্রত্যেক গভর্নমেন্টের সময় এইটা হয়। আপনি কি কক্সবাজার বলেন বা পটুয়াখালী বলেন বা কোনো জায়গায় গত 15 বছরে কোনো কোস্টাল প্ল্যান্টেশন দেখেছিলেন? অলমোস্ট 10 লক্ষ কোটি টাকার উপরে ফান্ড ওয়াজ গিভেন। হয়েছে কি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট প্রপার্টি ফান্ডিং। আপনি এই যে বললেন আমাদের সবচেয়ে বড় যেটা ফ্লাইওভার হলো, এইটার কনসালটেন্সি ফিস দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু দ্য প্রজেক্ট। তো কি কনসালটেন্সি করেছে যে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে, একটু কুয়াশা হলে বন্ধ করে দেয় কারণ পানি জমে, একটু বৃষ্টি হলে বন্ধ করে দেয়, পানি জমবে। সো আমাদের যেটা সমস্যা, এটা হলো চট্টগ্রামের ওয়াটার লগিংটা ইটস ডিউ টু মিসম্যানেজমেন্ট। ঠিক আছে, ক্লাইমেট তো চেঞ্জ হচ্ছেই, বাট আমাদের তো এক্সিস্টিং যেটা ড্রেনেজ সিস্টেম, এক্সিস্টিং যেগুলো খাল আছে, আমরা সবই তো দখল করে ফেলেছি। এগুলো যতদিন আপনি দখলমুক্ত না করে, আপনি এগুলোর আবার পুনঃখনন করে নাব্যতা ফেরত আনতে না পারবেন, ড্রেনগুলোকে আপনি আবার ক্লিন করে বা ড্রেজিং করে যাই করে এগুলার ফুল ক্যাপাসিটি আনতে না পারবেন, আপনার এই চট্টগ্রাম থেকে আগ্রাবাদ কেন, এখন তো সব জায়গায় পানি হয়। আমরা তো, আমি জীবনেও দেখি নাই জিএসির মোড়ে পানি হয়ে গেছে, তাই সব জায়গায় পানি হচ্ছে, বিকজ দের ইজ নো ড্রেনেজ। এই গত 17 বছরে কোনো কোয়েশ্চেনেবিলিটি ছিল না। আই এম ভেরি সরি টু সে যে ওরা যা ইচ্ছে করেছে, যেই ধরনের যা করার দরকার, মানুষের জায়গা জমি খাল বিল যেখানে পেরেছে দখল করেছে, মার্কেট করেছে, এবং তারাই সাফার করেছে, বিকজ ওই মার্কেটটাই ওই খালের উপরে পানিতে ডুবে গেছে। সো উই নিড টু বি কেয়ারফুল। এবং আমি মনে করি এগুলো সিটি কর্পোরেশন, এদের কোনো পাওয়ারই নেই হয়তো রাস্তা ক্লিন করা ছাড়া। সিটি কর্পোরেশন একলা এটা পারবে না, এখানে একটা আলাদা বডি করে সবাইকে সমন্বয় করে আইদার ডিভিশনাল কমিশনার অথবা কারো আন্ডারে একটা বোর্ড করে এটা অবশ্যই একটা মনিটরিং এর মধ্যে আনার দরকার, এবং এফেক্টিভ মেজার যেন হয়। মানে মেয়র দ্বারাই বললো আমি জানি না, সিডিএ চেয়ারম্যান দ্বারা বলে সেও জানে না, তাহলে মেয়রও জানে না, সিডিএ চেয়ারম্যানও জানে না, আপনি জানলে তো হবে না, বিকজ উই ক্যানট এক্সিকিউট। সো আমার মনে হয় যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করে, যেমন যারা রিসার্চার্স আছে, বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিল, কর্পোরেশন থেকে একজন প্রতিনিধি নিল, তারপরে সিডিএ থেকে একজন প্রতিনিধি নিল, এবং মিনিস্ট্রি থেকে একজন প্রতিনিধি নিয়ে, পোর্টের থেকে একজন প্রতিনিধি নিয়ে, এবং পুলিশ থেকে, মোস্ট ইম্পর্টেন্টলি পুলিশ থেকে একজন প্রতিনিধি নিয়ে, দে শুড ফর্ম এ কমিটি, যেখানে জলবদ্ধতা নিরসন কমিটি ওর হোয়াট এভার দ্য নেম, একটা নাম দিয়ে এই কমিটি করে এফেক্টিভলি এই মেজারগুলো নেওয়া দরকার। না হলে চট্টগ্রামের কপালে দুঃখ আছে, বিকজ এগুলো পাহাড়ি এলাকা, পাহাড় থেকে যখন পাহাড়ে পানিটা নামে একেবারে সয়লাভ হয়ে যায়। এটা শুধু সিটি না, এটা কিন্তু ওভারঅল চট্টগ্রামে হয়েছে। আমার বাড়ি হাটাজারি পৌরসভাতে 83 বা 87 এমন একটা জলোচ্ছ্বাস হয়েছিল। 87-এর পরে আমি ফার্স্ট দেখেছি আবার 2021-এ, ও 18-19-এ 18-তে। হ্যাঁ, তো মানে তার মানে কি এমন ব্লকেজ হয়েছে যে যেটা আসলে ফ্লাডিং আরো কমন হয়ে যাচ্ছে আসলে, যেটা আনপ্রেসিডেন্টেড। থ্যাংক ইউ হেলাল ভাই। এখন আমি চলে আসবো নোয়েল ভাইয়ের কাছে। চট্টগ্রাম তো আসলে জিওগ্রাফিক্যালি একটা খুব স্ট্র্যাটেজিক পজিশনিংয়ে আছে। আমাদের আশেপাশে বেশ কয়েকটা ল্যান্ডলকড দেশ আছে, কিন্তু নেপাল আছে, ভুটান আছে, ভারতের 7 সিস্টার্স আছে। তো আনফর্চুনেটলি অর সারপ্রাইজিংলি আমরা I know that political mandate is an important thing in involving these countries into using our ports. গত 15 বছর আমরা দেখিনি যে মংলা পোর্ট হয়তো কিছু ইউজ করেছে, কিন্তু তবুও আমরা
আমাদের পোর্ট অথরিটিগুলোকে আসলে এমন অদ্ভুত কিছু চুক্তি করতে দেখেছি যে একই পোর্টে যদি ভারতীয় জাহাজ আর বাংলাদেশি জাহাজ আসে, প্রথমে ভারতীয় জাহাজের পণ্য খালাস হবে, এরপর বাংলাদেশি জাহাজের পণ্য খালাস হবে। এই ধরনের চুক্তি করতে দেখেছি করিডোর চুক্তি বা ট্রান্সশিপমেন্ট চুক্তি করার সময়। তো এর পাশাপাশিও আমাদের পোর্ট যেহেতু আন্ডার ইউজড, আমরা আমাদের আশপাশের ল্যান্ডলক কান্ট্রিগুলোকে সুবিধা দিতে পারি। তো আপনার কি মনে হয় আসলে ব্যবসায়ীদের ভূমিকা কোথায় এখানে রিজনাল কানেক্টিভিটি তৈরিতে বা চট্টগ্রাম বন্দরকে আরও প্রোডাক্টিভলি যাতে ইউজ করা যায় সেই অ্যাওয়ারনেস বা সেই সুযোগটা তৈরি করতে? এর পাশাপাশি আমি আপনাকে আরেকটা সংক্ষিপ্ত উত্তর চাইবো যে ক্লাইমেট নিয়ে আমরা কথা বলছি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল অ্যাডাপ্টেশন, আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে চট্টগ্রামের ব্যবসায় বিশেষ করে কতটুকু তারা অ্যাওয়্যার, তারা কি রিকগনাইজ করছে গ্লোবাল ওয়ার্মিংটাকে? কারণ যুক্তরাষ্ট্রের মতো বড় দেশেও আমরা কিন্তু দেখছি যে গ্লোবাল ওয়ার্মিংটাকে তারা অ্যাকসেপ্ট করে না, অনেকে বিলিভ করে না, দে থিঙ্ক ইটস আ মিথ। হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক অ্যান্ড হাউ ডু ইউ ওয়ান্ট টু ট্যাকল দিস প্রবলেম? প্রথমে গ্লোবাল ওয়ার্মিংটা আমি উত্তর দিই। আসলে যদি সত্যিকার অর্থে বলতে হয়, আমাদের চিটাগংয়ের অনেক ব্যবসায়ীরা এখনো এটাকে মিথই মনে করে যে গ্লোবাল ওয়ার্মিং আসলে যে একটা ইস্যু, বিশাল একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইস্যু, এটা আসলে বুঝতে চায় না। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংয়ের ইফেক্ট আমরা অলরেডি পেতে শুরু করছি। স্যার একটু আগে বলছে যে আমাদের আগ্রাবাদ এলাকা কিন্তু আসলেই এখন অলমোস্ট শীতকাল ছাড়া পুরো সময়টা জোয়ার ভাটা মেনটেন করে চলতে হয় ওদেরকে। ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ রেসিডেন্স দেয়ার, বাট একটু আমাকে ছেড়ে চলে আসতে হয়েছে ওই জায়গাতে। তো ওখানে এমন বিষয়টা হচ্ছে, দিনের বেলা জোয়ার যখন আসে তখন আপনাকে সব কিছু ক্লোজ করে ঢুকে যেতে হবে, ভাটায় পানিটা নামবে, আপনি বের হয়ে আসতে হবে। তো এরপরও যদি আমাদের চোখ না খুলে তাহলে সেটা হবে দুঃখজনক। ব্যবসায়ীদের ভূমিকা সেটা নিয়ে একটু বলি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা যেই চুল্লিগুলো ব্যবহার করি, গ্লোবাল ওয়ার্মিং কোথায়? কার্বন ইমিশনের বিষয়ে যদি আমি বলতে হয়, আমাদের আর দুইটা সেক্টর থেকে এক্সট্রিম লেভেলে কার্বন ইমিশন হচ্ছে। একটা হচ্ছে যে শিপিং সেক্টর, সেটা খুব বেশি না, বাট ইনল্যান্ড ভেসেলের ক্ষেত্রে কার্বন ইমিশন আছে। সেকেন্ডারি হচ্ছে ট্রান্সপোর্টেশন, থার্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কার্বন ইমিশন যেগুলা। আর আরেকটা পরিবেশগত ঝুঁকি ক্রিয়েট হচ্ছে, সেটা সামুদ্রিকভাবে, সেটা হচ্ছে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো থেকে, সেটা নিয়েও আরো পরে বলতেছি। তো কার্বন ইমিশনের ক্ষেত্রে প্রথম শিপ ব্রেকিং নিয়ে আমার প্রশ্ন আছে, তখন হয়তো হ্যাঁ অবশ্যই আমি বলবো, শিপ ব্রেকিং নিয়ে আমি কথা বলবো। বাট এখন কার্বন ইমিশনটা আমাদেরকে কি করতে হবে? আমাদের যে জ্বালানিটা, আমি ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে বলতেছি, মেরিন ট্রান্সপোর্টেশন অ্যান্ড রোড ট্রান্সপোর্টেশন, এই দুটাতে যেটা করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড যেটা করতেছে, ওরা সুইচ করছে লো সালফার ফুয়েলে। আমরা কিন্তু এখনো পুরোপুরি লো সালফার ফুয়েলে শিফট করতে পারিনি। আমাদের যে ডিজেল, যে পেট্রোলগুলো ইউজ হয়, বিশেষ করে ইম্পোর্টারগুলা কি লো সালফার, কিছু রিফাইনারি যতদিন পর্যন্ত আমাদের রিফাইনারি থেকে যে ডিজেলটা প্রডিউস হচ্ছে, প্রাইভেট রিফাইনারিগুলো যে ফুয়েলগুলো প্রডিউস করতেছে, অল আর হাই সালফার। তো হাই সালফার হইলে কার্বন ইমিশন কখনোই কমানো যাবে না। আমাদেরকে পুরোপুরিভাবে লো সালফারে চলে আসতে হবে, চলতে আসতে হবে। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আন্তরিক ভূমিকা রাখতে হবে জ্বালানি মন্ত্রণালয়ের। ওনাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড যে রেগুলেশন আসছে, যেমন আই হ্যাভ এ ভেরি স্মল কন্ট্রিবিউশন ইন বাংকার ইন্ডাস্ট্রি। আমার যে বহির্নোঙ্গরে যে জাহাজগুলো আসে, সেখানে জ্বালানি তেল সরবরাহের বিজনেস আমার। ওয়ার্ল্ড ওয়াইড এখন রেগুলেশন ইজ ভেরি স্ট্রিক্ট। You have to use the low sulfur, whatever it is. It's furnace oil, it's diesel oil. It has to be low sulfur. তো বাংলাদেশ সেই চাহিদা মেটানোর জন্য এখন স্বল্প পরিমাণে লো সালফার ফুয়েল ইম্পোর্ট করে, শুধুমাত্র বৈদেশিক জাহাজে সরবরাহের জন্য। আমরা যারা বৈদেশিক জাহাজে সরবরাহ করতেছি তাদের জন্য। কিন্তু আপনার যে হিউজ ট্রান্সপোর্টেশন বাংলাদেশে রয়ে গেছে, এটাকে আপনি কেন আপনি এটাকে সুইচ করতেছেন না লো সালফারে? এটা হচ্ছে আমার পরিবেশগতভাবে আমাদের যদি আমি অবশ্যই বলতে হবে যে এখানে সরকারের স্পষ্ট নীতিমালা থাকতে হবে, ভূমিকা না, আসলে এখানে নীতিমালা থাকতে হবে, রেগুলেশন থাকতে হবে। আমরা বাঙালিরা রেগুলেশনকে একটু পাত্তা কম দিতে চাই, এবং সেক্ষেত্রে আমাদেরকে একটু স্ট্রিক্ট হইতে হবে। মানে যেই আমাদের ফুয়েল হইতে হবে লো সালফার, এটা ফুয়েল লো সালফার হয়ে গেলে আমাদের কার্বন এমিশনটা কমে আসবে। চিটাগং এর ক্ষেত্রে না, সারা বাংলাদেশের ক্ষেত্রে আসলে আমি এটা বললাম। থ্যাংক ইউ নোয়েল ভাই।
স্যারের কাছে আবার ফিরে যাব। আমরা জ্বালানি নিয়ে কথা বলছি, আসলে একটা দেশের উন্নয়নে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে জ্বালানির ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে জ্বালানি নিরাপত্তা আমাদের দেশের একটা বার্নিং কোয়েশ্চেন। তো এই ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য যে জ্বালানি, সেটার ভূমিকা কি আসলে স্যার? এটা পরিবেশের, আমরা দেখেছি চট্টগ্রাম অঞ্চলে কিন্তু বড় বড় দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, গন্ডামারা বাঁশখালীতে এবং মাতারবাড়িতে হয়েছে মাতারবাড়ির তাপবিদ্যুৎ কেন্দ্র। দুটোই কিন্তু একটা হওয়ার সময় তো ভায়োলেন্ট প্রোটেস্ট হয়েছে, মানুষজন মারা গেছে, মানে 4-5 জন মানুষ মারা গেছে গন্ডামারাতে। তবুও সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে সরকার জ্বালানি নিরাপত্তার দোহাই দিয়ে কিন্তু করেছে এই প্রজেক্টগুলো। এই প্রজেক্টগুলো কেন আসলে এখন, আমি যতদূর জানি এখন কয়লার অভাবে বসে থাকে, মাতারবাড়িও বেশ কিছুদিন বন্ধ ছিল, গন্ডামারাও বন্ধ ছিল, এখানে পুরো প্ল্যান পুরোপুরি উদ্বোধন হয়নি। কিন্তু এর চাইতে অনেক বেশি কম খরচে চিটংয়ে যেহেতু ভাস্ট ল্যান্ড আছে, ভাস্ট সোয়াথস অফ ল্যান্ড আছে, আমরা কিন্তু উইন্ড মিল করতে পারতাম কোস্টাল এরিয়াগুলোতে, আমরা সোলার প্যানেল বসাতে পারতাম, যেটা টেকনাফে অলরেডি একটা 50 মেগাওয়াটের সোলার প্যানেল আছে, কক্সবাজারে আছে সোলার উইন্ড মিল আছে। তো এই বিষয়গুলো চট্টগ্রামে কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না স্যার? এটা কি পলিটিক্যাল গুডউইলের অভাবে, নাকি আমাদের যে পলিসি মেকার যারা আছেন এনার্জি সেক্টরে, তারা আসলে এখানে কোনো সাস্টেনেবিলিটি দেখছেন না বা উপযোগিতা দেখছেন না? ধন্যবাদ। এটা খুবই একটা ক্রুশিয়াল কোশ্চেন। এখন এনার্জি ম্যানেজমেন্ট, সেটা আমাদের দেখা যাচ্ছে সারা পৃথিবী একরকম চলছে, অন্যান্য দেশ যেখানে বন্ধ করে দিচ্ছে আমরা ওটা চালু করছি। যেমন জার্মানি এখন পুরো অ্যাটমিক এনার্জির সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করে দিচ্ছে, আমরা রূপপুর প্রকল্পের নামে একটা প্রকল্প নিলাম, আর যেখানে বালিশের তোলার খরচ হলো 800 টাকা, পিকুলিয়ার। তা এরকম একটা ব্যাপার আছে। আর গত 16-17 বছরে গভর্নমেন্টের একটা খুবই প্রাইম পয়েন্ট ছিল এনার্জি সেক্টর, এবং এটাতে কুইক রেন্টাল এসছে, কুইক টাকা পয়সা বানানো গেছে, অনেক সুবিধা আছে। এই বিষয়টা এখন বিশেষজ্ঞ লাগে না, আমাদের সাধারণ মানুষরাই বুঝতে পারে। ক্যাপাসিটি চার্জের নামে টাকা নিয়ে নিয়েছে, অনেক কিছু করেছে। আর সবচেয়ে খারাপ জিনিসটা, টাকা পয়সা নিয়েছে, দ্যাটস অ্যানাদার ইস্যু। কিন্তু সবচেয়ে যেটা খারাপ করেছে, এই যে কয়লা ভিত্তিক যে পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র করেছে এগুলা, কারণ কয়লা ভিত্তিক, কয়লা এটা কি, কয়লাটা হলো আস্ত একটা কার্বন, এটাকে জ্বালালেই কার্বন ডাইঅক্সাইড। আপনি কি করছেন, বিশেষ একটা দেশ থেকে কয়লা আমদানির ব্যাপারটা কনফার্ম করেছেন, ওখান থেকে আনবেন এবং এটা দিয়ে আপনার পাওয়ার প্ল্যান্ট চালাবেন। পরে হস্তে ধন, নহে ধন নহে হলে প্রয়োজন। ঠিক তেমনি অবস্থা হয়েছে এখন। আপনি যেটা বললেন মাঝে মাঝে বন্ধ, কারণ জিনিস তো অন্যের হাতে। আপনি উনি বললেন না আমি দিব না, এখন বিক্রি করব না, আপনি আটকে পড়ে গেলেন এবং আপনি আপনার কোল প্ল্যান্ট চালাতে পারলেন না। এগুলোর সাথে একটা বিশাল ইনভেস্টমেন্ট আছে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক আমাদের প্রত্যেকটা ইনভেস্টমেন্ট হলো ঋণ করে ইনভেস্টমেন্ট। আমার খুব কষ্ট লাগে যে প্রতিবার আমরা মেগা প্রজেক্ট করি, আসলে মেগা প্রজেক্টের দোষ নাই, মেগা প্রজেক্টে সাধারণত মেগা প্রফিট হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের মেগা প্রফিট হয় নাই। যেমন একটা মেগা প্রজেক্ট আপনাদের এখানে আমাদের টানেল, এটা কি কারণ একদিন হয়তো বলতে পারবো বাংলাদেশে একটা টানেল আছে, এইটা ছাড়া আর কোনো লাভ খুব বেশি হবে বলে আমার মনে হয় না, এটা একটা। আর 2 নাম্বার হলো যে আপনি যে উইন্ডবর্ন এনার্জি এবং ওয়াটারবর্ন এনার্জি দুটো, আমাদের রিনিউয়েবল এনার্জি বলতে আমরা অ্যাকচুয়ালি এই দুটাকেই বুঝি, যে যেগুলাতে ন্যাচারাল জিনিসকে ইউজ করে আমরা এনার্জি তৈরি করব, এবং সোলার এজ ওয়েল স্যার, থ্যাংক ইউ। সোলারটা এইগুলো হলো আমাদের মেইন। এখন আজকে আসার সময় দেখলাম যে ইউরোপের এক দেশে তারা বাসার যে দেয়াল দিয়েছে, দেয়ালটা দেয়াল দেওয়ার চেয়ে, কংক্রিট দেওয়ার চেয়ে সোলার প্যানেল দিয়ে দিয়েছে। ওটা অনেক
কস্ট ইফেক্টিভ। একে তো আলোর ব্যাপারটা আসতেছে, আর চারিপাশে বাউন্ডারি ওয়ালের কাজটা সেরে ফেলছে। দিস আর দ্য ইনোভেটিভ আইডিয়াস। এবং আমাদেরকে আলটিমেটলি ওখানে যেতেই হবে, কারণ আমাদের এত বেশি কোনো এই নন রিনিউয়েবল এনার্জি নেই, ফসিল ফুয়েল এত বেশি নেই যে আমরা সাপ্লাই দেব। সো আমাদেরকে আজ আর কাল যেতেই হবে। যত তাড়াতাড়ি যেতে পারি উইন্ড সোলারে, তত আমাদের নিজেদের টেকনোলজিটা অনেক বেটার হবে। কারণ বাংলাদেশের মানুষকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি একটা ব্যাপারে, যেটা উনি বলেছেন যে এরা ডিজাস্টারের সাথে কুইকলি অ্যাডাপ্ট করতে পারে। এটা কিন্তু একটা বিশাল সত্য ব্যাপার। আপনাদের একটা ব্যাপার না বললেই নয় এই প্রসঙ্গে। আমি গ্লাসগোতে ইউনিভার্সিটি অফ ওয়েলসের হয়ে ক্লাইমেট চেঞ্জের একটা ইয়েতে ভাষণ দিচ্ছি। হঠাৎ দেখি যে সবাই একটা কথা আমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছে, বাংলাদেশ কেমন আছে? এটা হলো 1998-99 খবর। আমি কেমন আছি মানে আমার কাছে তো, কিন্তু ওনাদের খুব চিন্তা, একমাত্র আমি বাদামি চামড়ার, ওনাদের সবাই চিন্তা যে বাংলাদেশের কি হবে চেঞ্জিং ক্লাইমেটের জন্য। আমি বললাম বাংলাদেশ ভালো আছে। ভালো আছে মানে কিভাবে ভালো থাকবে? আমরা দেখো, বাংলাদেশ ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওই বছর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ঘোষণা করছিল বাংলাদেশকে হ্যাপিয়েস্ট কান্ট্রি। মানি ক্যান বাই এভরিথিং এক্সেপ্ট হ্যাপিনেস। ব্রিটিশ আর 32nd ইন নাম্বার, তারা 32 নাম্বার। এই ধরনের সিচুয়েশন কারণ কি আপনার? আমি বলে কেন? আমি বললাম যে তোমাকে একটা ঘটনা বললে বুঝতে পারবে। আমি রিলিফ দিতে গেছি আপনার 98-এর ইয়েতে একটা জায়গায় মানুষ সব বাঁধের উপরে, কিন্তু হঠাৎ দেখি যে মাইক বাজতেছে। আমি হতবাক, মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করলাম মাইক কেন? বলে ছেলে মেয়ের অনেকদিন বিয়েটা আটকে আছে, বিয়েটা দিয়ে দিলাম। আমি হতবাক হয়ে গেলাম, বাসা বাড়ি সব পানির নিচে, ফসলাদি সব পানির নিচে, এরা বিয়ে শাদী করে ফেলতেছে। এই হলো এই জাতি। আমি সেদিন থেকে এই জাতির প্রতি আমি সিরিয়াসলি কৃতজ্ঞ। এত আশাবাদী জাতি আমার মনে হয় ওয়ার্ল্ডে নাই। এই জন্য আপনি যত তাড়াতাড়ি রিনিউয়েবল এনার্জি আমাদের এখানে ঢুকাবেন, তত তাড়াতাড়ি তারা টেকনোলজিকে আরো অ্যাডপ্ট করে আরো ফাইন টিউনিং করবে। যেটা লস মনে হচ্ছে এখন, হয়তো ওয়ান ডে ইট উইল বি এ প্রফিট মার্জিন। এটাই হলো আমার ধারণা। থ্যাংক ইউ স্যার।